আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বাস্তব সংখ্যার অষ্টম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা তোমাদের অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। অনুশীলনীর ১ নং প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো আমরা জানি যে সব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে যে সব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না সেগুলোই হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। দেখো এখানে প্রথমে রয়েছে 0.3 তাহলে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, সেজন্য এটি কি হবে না? এটি অমূলদ সংখ্যা হবে না। যেমন আমি যদি লিখি 0.3 তাহলে আমরা কি জানি? আমরা দশমিকও বলে যাব, পৌনপণিকও বলে যাব। তাহলে এখানে আর কত থাকে? 3। এরপর আমরা মাইনাস দিব, মাইনাস দিয়ে এখানে আমরা যদি পৌনপণিক বলে যাই তাহলে দশমিক উঠে যাবে। তাহলে এখানে আর কত থাকতেছে? এখানে আর থাকতেছে 0। তাহলে এখানে কয়টার উপর পৌনপণিক আছে? একটার উপর পৌনপণিক আছে, সেজন্য এখানে আমরা একটা 9 দিব। এখন দশমিকের পরে এইখানে আর কোনো সংখ্যা নেই, অর্থাৎ পৌনপণিক ছাড়া কোনো সংখ্যা নেই, সেজন্য এখানে আমাদের 0 দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 3 ভাগের কত? 3 ভাগের 9। এটাকে আমরা কাটাছিটা করলে পাচ্ছি কত? নিচে পাচ্ছি 3, তাহলে উপরে কিছু নাই। কিছু নাই মানে কত আছে? 1 আছে। তাহলে 1/3। তাহলে 1/3 এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেজন্য খ নাম্বারটা অমূলদ সংখ্যা হবে না। এরপরে খ নাম্বারটি লক্ষ্য করো। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে রুট ওভার কত? রুট ওভার 16/9। তাহলে এখানে রুটটা 16 জন্য রয়েছে, আবার 9 এর জন্য রয়েছে। তাহলে আমরা যদি 16 রুটটা 16 কে দিয়ে দিই আর 9 এর রুটটা 9 কে দিয়ে দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? √16/√9। তাহলে √16 এটা একটা কি সংখ্যা? এটা একটা বর্গমূলীয় সংখ্যা। √16 এর পরিবর্তে আমরা লিখতে পারি 4, আর √9 এর পরিবর্তে লিখতে পারি আমরা 3। তাহলে 4/3 এটা একটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে এই সংখ্যাটাকে, সেজন্য এটাও কি হবে না? এটাও অমূলদ সংখ্যা হবে না। এরপর রয়েছে এখানে কিউবিক রুট 8/27। তাহলে আমরা দেখো এটা কিভাবে সমাধান করি। তাহলে এখানে রয়েছে কিউবিক রুট কত? কিউবিক রুট 8/27। তাহলে এখানে আমরা জানি কিউবিক রুট থাকলে, অর্থাৎ রুটের বাইরে কিছু থাকলে সেটা 1 আকারে যায়। তাহলে এটাকে যদি আমরা 1 আকারে নিয়ে যাই, আর এখানে 8 রয়েছে, 8 এর পরিবর্তে আমরা চাইলে কত লিখতে পারি? আমরা লিখতে পারি 2 কিউব, আর 27 এর পরিবর্তে লিখতে পারি আমরা 3 কিউব। ঠিক আছে? আর এই যে কিউবিক রুট আছে, কিউবিক রুটের পরিবর্তে লিখতে পারি আমরা 1/3। এবার লক্ষ্য করো এখানে এই যে 3টা রয়েছে, এই 3 পাওয়ারটা 1/3 এর সাথে কি আকার আছে? গুণাকার আছে। তাহলে 1/3টা এই 3 এর সাথেও গুণাকার আছে, আবার এই 30 সাথেও কি আকার আছে? গুণাকার আছে। তো আমরা কি জানি? দেখো এখানে যদি আমরা লিখি 3 × 1/3, তাহলে এই যে 3টা রয়েছে, এই 3টা কিন্তু সিঙ্গেল সংখ্যা। তাহলে সিঙ্গেল সংখ্যা থাকলে সেটা সবসময় কিসের সংখ্যা? উপরের সংখ্যা। যেহেতু উপরের সংখ্যা, তাহলে আমরা উপরে নিচে কি দিতে পারি? কাটা দিতে পারি। তাহলে এখানে আর থাকে কত? 1। তাহলে এখানেও থাকতেছে 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 1। আর এখানেও কত থাকতেছে? 3 টু দি পাওয়ার 1। তাহলে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু আমরা কত জানি? 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হয় তোমার কত? 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হয় 2, আর 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হয় 3। তাহলে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, সেজন্য এটা হবে কি সংখ্যা? এটা হবে মূলদ সংখ্যা। তাহলে এটাও কিন্তু অমূলদ সংখ্যা হচ্ছে না। এরপরের প্রশ্নটি দেখো, ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 5 বাই কত? √3। তাহলে √3 এটা কি সংখ্যা না? এটা বর্গমূলীয় সংখ্যা না। যেহেতু √3 এটা বর্গমূলীয় সংখ্যা না, সেজন্য আমরা বলতে পারি এটা একটা কি সংখ্যা? এটা একটা অমূলদ সংখ্যা। এরপরে 2 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ হবে? তো আমরা কি জানি? এরকম একটা প্রমাণ আমরা করেছিলাম। চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে আমরা যদি কত যোগ করি? 1 যোগ করি, একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। যেমন আমি চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিচ্ছি, মনে করো 1 2 3 4। এগুলাকে এবার আমরা গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত পাই? দেখো 2 একে 2, তাহলে 3 দুগুণে 6, 4 কত? 24। তাহলে এখানে পাচ্ছি আমরা কত? 24। এখন আমি যদি 24 এর সাথে কত যোগ করি? 1 যোগ করি, তাহলে কত পাচ্ছি? 25। তাহলে 25টা একটা কি সংখ্যা? 25 একটা বর্গমূলীয় সংখ্যা। তাহলে এখানে আমরা, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে, অর্থাৎ চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে আমরা যদি 1 যোগ করি, তাহলে আমরা একটা কি পাবো? পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এখানে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণাকার আছে, তাদের সাথে আমরা কত যোগ করলাম? 1 যোগ করলাম। তাহলে এটা হবে কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। এরপর 3 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তাহলে এই জন্য তোমরা একটা নিয়ম মনে রাখবা। এই সূত্রটা হচ্ছে, টেকনিকটা হচ্ছে 4 4 2 2 3 2 2 3
2 1। এই নিয়মটা তোমরা মনে রাখবা। এই নিয়ম দ্বারা বোঝাচ্ছে 1 থেকে 10 এর ভিতর তোমার মৌলিক সংখ্যা আছে কতটি? 4টি। 1 থেকে 10 এর ভিতর মৌলিক সংখ্যা 4টি। এরপর 11 থেকে 20 এর ভিতর তোমার মৌলিক সংখ্যা আছে কতটি? 4টি। এরপর 21 থেকে 30 এর ভিতর হচ্ছে 2টি। তারপর 31 থেকে 40 এর ভিতর 2টি। এরপর 41 থেকে 50 এর ভিতর হচ্ছে 3টি। এরপর 51 থেকে 60 এর ভিতর 2টি। এভাবে 100 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা পাচ্ছি আমরা কয়টি? 4টি। এরপর 4 নাম্বার প্রশ্নটি দেখো। 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে এখানে যদি দেখো এখানে শূন্য রয়েছে, কিন্তু এখানে পূর্ণ সংখ্যাও রয়েছে, অর্থাৎ ধনাত্মক সংখ্যা রয়েছে, কিন্তু ধনাত্মক এগুলো হচ্ছে জোট, অর্থাৎ ধনাত্মক সংখ্যাগুলো জোট, এদিকের গুলো জোট, কিন্তু শুধু জোট আসলে তো হবে না, শূন্য সহ সকল ধনাত্মকের জোট আর ঋণাত্মকের জোট এগুলা আসলে হবে না। তাহলে আসতে হবে কি? শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক। তাহলে এইটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে শূন্য আছে, শূন্যর পর 1 আছে, 1 পর 2 আছে, এরপর ডট ডট আছে, ঠিক আছে। একইভাবে এখানে আছে -1 -2 ডট ডট, ঠিক আছে। তাহলে এটা কিন্তু চলতেছে। তাহলে এটাই হবে তোমার কি? পূর্ণ সংখ্যার সেট, কারণ এখানে শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাগুলো আছে, অখণ্ড সংখ্যাগুলো রয়েছে, সেজন্য এটি হবে আমাদের 4 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর 5 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার বর্গ বলতে কি? দেখো আমি লিখতেছি 3 স্কয়ার। তাহলে 3 স্কয়ার একটা কি সংখ্যা? অর্থাৎ 3 একটা বিজোড় সংখ্যা। তাহলে এটার বর্গ যদি আমরা করি 3 স্কয়ার কত পাই? 9। তাহলে এটার বর্গ একটা কি পাচ্ছি আমরা? একটার বর্গ পাচ্ছি একটা 9। 9 একটা কি সংখ্যা? 9 একটি তোমার বিজোড় সংখ্যা। একইভাবে আমি যদি বলি 5, তাহলে 5 স্কয়ার কত হয়? 5 স্কয়ারে 25 হয়, ঠিক আছে। তাহলে 25 একটা কি সংখ্যা? 25 একটা বিজোড় সংখ্যা। তাহলে আমাদের ক নাম্বারটা সঠিক। এবার 2 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। এখানকার দুটি বিজোড় সংখ্যা, দুটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা হবে। এই কথাটার মানে কি? দেখো দেখো দুইটি জোড় সংখ্যা বলতে ধরো আমি দুইটি জোড় সংখ্যা নিলাম, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 2। তাহলে আমরা দুইটা জোড় সংখ্যা নিলাম, এই দুইটা জোড় সংখ্যার গুণফল, তাহলে গুণফলটা কত পাচ্ছি? 2 দুগুণে কত হয়? 2 দুগুণে হয় 4। এই দুইটি জোড় সংখ্যার গুণফল পাচ্ছি কত? 4। তাহলে 4 একটাও কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে এর গুণিতক জোড় সংখ্যা হবে, যেমন 4 এর গুণিতক মানে 4 এর নামাতা। তাহলে আমরা যদি 4 এর নামাতাটা গুনি, 4 একে 4, 4 দুগুণে কত? 8, 3 4 কত? 12, 4 4 16। তাহলে এখানে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি সবগুলো কি সংখ্যা? সবগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে দুটি জোড় সংখ্যার গুণফল হয় একটা জোড় সংখ্যা, আবার যার গুণিতক গুলো হয় কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে এই প্রশ্নটাও সঠিক। এরপর দেখো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। এই কথাটা ঠিক না। দেখো এই কথাটা হচ্ছে ভুল। কেন? পূর্ণবর্গ নয়, যেমন পূর্ণবর্গ নয় বলতে এখানে ধরো আমি নিতে পারি 17, 17 একটা পূর্ণবর্গ সংখ্যা নয় এর। তাহলে এমন সংখ্যার বর্গমূল, তুমি যদি কার বর্গমূল করো? এটার বর্গমূল করো, অর্থাৎ 17 এর উপর তুমি যদি রুট দাও, দেখবা এটা দশমিকের পরে অসংখ্য, তুমি যদি এখানে দেখো লক্ষ্য করলে দশমিকের পরে যে অঙ্কগুলো থাকবে সেগুলো কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, সেজন্য এই প্রশ্নটা সঠিক না। অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হবে না স্যার, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হবে অমূলদ সংখ্যা, সেজন্য এই প্রশ্নটা হচ্ছে ভুল। তাহলে এখানকার সঠিক প্রশ্ন হচ্ছে ক এবং খ, অর্থাৎ 1 এবং 2। এরপরে 6 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে। দেখো তিনটি ক্রমিক বলতে ধরো আমি তিনটা ক্রমিক সংখ্যা নিলাম, একটা হচ্ছে 1, আরেকটা 2, আরেকটা হচ্ছে 3। এই তিনটার গুণফল দেখো, তাহলে 2 একে 2, তাহলে 3 দুগুণে কত হয়? 6। তাহলে এই 6টা কত দ্বারা বিভাজ্য হচ্ছে? 6টা কিন্তু 6 দ্বারা বিভাজ্য হয়। এখানে যে সংখ্যাগুলো রয়েছে যেমন 5, 5 দ্বারা কিন্তু 6 বিভাজ্য না, 7 দ্বারাও কিন্তু 6 বিভাজ্য হচ্ছে না, 11 দ্বারাও কিন্তু 6 বিভাজ্য না, তাহলে 6 দ্বারা বিভাজ্য। তাহলে মনে রাখবা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা কি? বিভাজ্য। এরপর 7 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। 7 নাম্বার প্রশ্নে বলা হয়েছে a ও b দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? নিচের কোনটি বিজোড় সংখ্যা? ধরো এখানে বলছে a ও b দুটি কি? ক্রমিক জোড় সংখ্যা। তাহলে আমি ধরো a সমান লিখলাম কত? 2, আমার b সমান হবে কত? b সমান হবে 4। এবার যদি আমরা ক নাম্বার অপশনটা লক্ষ্য করি, তাহলে এখানে বলছে a স্কয়ার। তাহলে a স্কয়ার মানে হচ্ছে এর মানটা ধরছি আমি 2, তাহলে 2 স্কয়ার কত হয়? 2 স্কয়ার 4। তাহলে এটা কি বিজোড় সংখ্যা হচ্ছে?
না স্যার, এটা অলওয়েজ জোট সংখ্যা হচ্ছে। এরপরে ক নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে বি স্কয়ার। তাহলে বি স্কয়ার মানে কত? 4 স্কয়ার। তাহলে 4 স্কয়ারে কত হয়? 4 স্কয়ারে 16। তাহলে এটাও কিন্তু কি আসতেছে না, তোমার বিজোড় সংখ্যা আসতেছে না। এরপরে এই প্রশ্নটি লক্ষ্য করো। এই প্রশ্নে বলা হয়েছে স্কয়ার প্লাস 1। তাহলে স্কয়ার প্লাস 1 মানে হচ্ছে এর মান হচ্ছে 2। তাহলে 2 স্কয়ার প্লাস 1, 2 স্কয়ার হয় 4। 4 এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে এটা পাচ্ছি কত? 5। তাহলে আমার এই প্রশ্নটা সঠিক। অর্থাৎ আমি যদি একটা ক্রমিক জোট সংখ্যার বর্গের সাথে কত যোগ করি? 1 যোগ করি, সেটা কি হবে? বিজোড় সংখ্যা হয়ে যাবে। কিন্তু এই প্রশ্নটি লক্ষ্য করো, এই প্রশ্নটি কেন ভুল? দেখো এখানে আমরা বি এর মানটা ধরছিলাম কত? 4। তাহলে 4 স্কয়ার কত হয়? 4 স্কয়ার প্লাস 2। তাহলে 4 স্কয়ার হয় 16, 16 প্লাস কত? 2 সমান সমান কত হয়? 18। তাহলে 18 কিন্তু তোমার জোট সংখ্যা, বিজোড় সংখ্যা হচ্ছে না। তাহলে মনে রাখতে হবে এ ও বি দুটি যদি ক্রমিক জোট সংখ্যা হয়, নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? অর্থাৎ ওই সংখ্যার ক্রমিক বিজোড় সংখ্যাগুলোর জোট সংখ্যাগুলোর তুমি যদি বর্গ করো, বর্গের সাথে তুমি যদি 1 যোগ করো, তাহলে তুমি যোগফলটা পাবা কি? যোগফলটা পাবা একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এরপরে 8 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। 8 নাম্বার প্রশ্নে বলা হয়েছে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে, অর্থাৎ এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সাথে কত নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? যেমন এখানে বলা হয়েছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি যদি লিখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার সাথে আমাকে কত যোগ করতে হবে? যদি আমি ক নাম্বার অপশনটা চেক করি, দেখো এখানে আমাদের যোগ করতে বলছে, সেজন্য প্লাস দিছি, তার সাথে কত আছে? মাইনাস আছে। ঠিক আছে, তাহলে মাইনাস কত? এ বি। তাহলে এখানে যদি আমরা মাইনাসটা তুলে নিই, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস কত? এবি। তাহলে এটা কোনো সূত্রের মধ্যে পড়তেছে না। আমি যদি এইটা যোগ করি, কত যোগ করি? যেমন এটা যদি যোগ করি, দেখো এখানে আমরা লিখতে পারি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত? 2ab। তাহলে 2ab পাচ্ছি। এটাকে যদি আমি সাজাই লিখি, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস কত? প্লাস বি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি কত? a প্লাস কি? a প্লাস বি হোল স্কয়ার। এটা বর্গের সূত্র। সেজন্য আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যদি a ও b দুটো পূর্ণ সংখ্যা হয়, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে আমরা যদি 2ab যোগ করি, তাহলে সেটা কি হবে? তার যোগফল একটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সেজন্য গ নাম্বার প্রশ্নটি সঠিক। তাহলে আমরা দেখলাম এই অনুশীলনী 1 এর এমসিকিউ গুলো। এবার আমরা 9 থেকে সমাধান করব। চলো আমরা 9 নাম্বার প্রশ্ন থেকে সমাধান করি। 9 নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রতিটি সংখ্যা অমূলদ সংখ্যা। এগুলো যে অমূলদ সংখ্যা সেটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। অর্থাৎ √5, √7, √10 এগুলো অমূলদ সংখ্যা। চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। তাহলে দেখো এখানে আমরা লিখলাম কি? এখানে আমরা লিখলাম √5 একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এটা আমরা প্রমাণ করব। এইগুলা অমূলদ সংখ্যার প্রমাণ, এগুলো আমরা কিন্তু গত পর্বে সমাধান করেছি। তোমাদের জন্য আবারও এখানে আমরা সমাধান করে দিচ্ছি, এগুলো একটু লক্ষ্য করো। তাহলে তোমাকে এত কিছু লেখার প্রয়োজন নেই। তুমি এখান থেকে ধরে নিবা যেটা অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলবে, সেটাকে তুমি ধরে নিবা। আগে কি বলবা? ধরি √5 একটি কি সংখ্যা? একটি মূলদ সংখ্যা। এতটুকু লিখবা। √5 মূলদ সংখ্যা। তাহলে √5 যদি মূলদ সংখ্যা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি বা কি লিখতে পারি? √5 সমান সমান আমরা লিখতে পারি p/q। অর্থাৎ এটা যদি মূলদ সংখ্যা হয়, এই মূলদ সংখ্যাকে আমরা p/q আকারে কি করতে পারি? প্রকাশ করতে পারি। যেখানে p q উভয় স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক। যেখানে q গ্রেটার দেন কত হবে? q টা 1 এর চাইতে বড় হবে। এরপর আমরা উভয় পাশে বর্গ করেছি। এখানে কত ছিল? এখানে ছিল √5। তাহলে √5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার বাই কত? p স্কয়ার বাই q স্কয়ার। এখানে যদি আমরা বর্গ করি, তাহলে স্কয়ার আর রুটে কাটা যায়। স্কয়ার আর রুটে কাটা গেলে এখানে তোমার থাকতেছে 5 ইকুয়াল টু কত? p স্কয়ার বাই q স্কয়ার। 5 ইকুয়াল টু কত থাকতেছে? p স্কয়ার বাই q স্কয়ার। তাহলে আমরা বর্গ করে 5 ইকুয়াল টু কত পাইলাম? p স্কয়ার বাই q স্কয়ার। ঠিক আছে, এবার উভয় পক্ষে আমরা q দ্বারা গুণ করব। তাহলে এখানে কত আছে? এখানে আছে 5। তাহলে 5 টাকে আমরা q দ্বারা গুণ করি ইজ ইকুয়াল টু, এদিকেও আমরা কত দ্বারা গুণ করব? p স্কয়ার বাই q স্কয়ার। এটাকেও আমরা কত দ্বারা গুণ করব? q দ্বারা গুণ করব। তাহলে এইখানে q টা কিন্তু সিঙ্গেল সংখ্যা। তাহলে এই q টা কিন্তু তোমার কত? q স্কয়ার। এটা কিন্তু নিচে। তাহলে q স্কয়ার মানে কয়টা q? দুইটা q। তাহলে আমরা যদি এইটা আর এটা কেটে দিই, এখানে আরেকটা q থাকতেছে। তাহলে আমরা সমান সমান কত লিখতে পারি? 5 এর সাথে যদি q গুণ করি, তাহলে আমরা লিখতে পারি 5q ডিভাইডেড বাই কত? p স্কয়ার বাই q। তাহলে স্পষ্টতে এখানে স্পষ্টত কি দেখো তো, 5p পূর্ণ সংখ্যা। 5p একটা কি সংখ্যা? অর্থাৎ 5q এটা একটা পূর্ণ সংখ্যা। কিন্তু p স্কয়ার বাই q স্কয়ার এটা পূর্ণ সংখ্যা নয়, কারণ pq উভয় স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক। যেখানে q এর মানটা কার চাইতে বড়? 1 এর চাইতে বড়। তাহলে সুতরাং 5q এবং p স্কয়ার বাই q সমান হতে পারে না। অর্থাৎ আমরা লিখতে পারি 5q নট ইকুয়াল টু কত? p স্কয়ার বাই q।
ফি স্কয়ার বাই কত কিউ। সুতরাং √5 এর মান ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যেহেতু এটা ফি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, সুতরাং এটাকে আমরা কি বলতে পারি, এটা একটা অমূলদ সংখ্যা, যেটা আমরা প্রমাণ করলাম। ঠিক আছে, এরপর আমরা ক নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে √7 একটি কি সংখ্যা, অমূলদ সংখ্যা। দেখো আমরা শুরুতে লিখে নিলাম, ধরি √5 একটি কি সংখ্যা, অমূলদ সংখ্যা। এতটুকু লিখতে হবে না, √5 একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা। এটাকে আমরা মূলদ সংখ্যা লিখবো, বা যেহেতু এটা মূলদ সংখ্যা তাহলে এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। তাহলে √7 ডিভাইডেড বাই কত, পি বাই কিউ, যেখানে কিউ কিউ উভয় কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক, যেখানে কিউর মানটা একের চাইতে বড়। এবার আমরা কি করব, উভয় পাশে কি করব, বর্গ করব। এবার আমি যদি √7 কে কি করি, বর্গ করি, তাহলে √7 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি স্কয়ার বাই কত, পি স্কয়ার বাই কিউ স্কয়ার। তাহলে আমরা উভয় পাশে বর্গ করলাম, বর্গ করার ফলে স্কয়ার আর রুটে কাটা গেছে। তাহলে স্কয়ার আর রুটে কাটা গেলে এখানে তোমার থাকতেছে কত, 7 7 ইকুয়াল টু কত লিখতে পারো, পি স্কয়ার বাই কত, পি স্কয়ার বাই কিউ স্কয়ার। তাহলে এটা আমরা এখানে লিখে নিলাম বর্গ করে, 7 ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই কত, পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এরপরে দেখো, এরপর আমরা লিখতে পারি উভয় পাশে এবার আমরা কিউ দ্বারা গুণ করব। এখন আমি যদি উভয় পাশে কিউ দ্বারা গুণ করি, দেখো এখানে আছে 7, এই 7টাকে আমরা কিউ দ্বারা গুণ করব। আবার আমরা পি স্কয়ার বাই কত, পি স্কয়ার বাই কিউ স্কয়ার, এটাকেও কত দ্বারা গুণ করব, 7 দ্বারা গুণ করব। এখন আমি যদি এখানে কত দ্বারা গুণ করি, সরি কিউ দ্বারা গুণ করব, তাহলে এখানে কিউ স্কয়ার মানে হচ্ছে দুইটা কিউ, আর এখানে আছে কিউ। এই কিউ দিয়ে এই কিউ স্কয়ার কে কাটলে এখানে আর থাকে কত, কিউ। তাহলে এবার আমি যদি 7 এর সাথে কিউটাকে গুণ করি তাহলে হয় কত, 7 কিউ। তাহলে 7 কিউ ইজ ইকুয়াল টু কত হয়, পি স্কয়ার বাই কত, পি স্কয়ার বাই কিউ। তাহলে এখানে আমরা লিখতে পারি উভয় পাশে কিউ দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি কত, 7 কিউ ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ। তাহলে স্পষ্টত এখানে 7 কিউটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ এটা পূর্ণ সংখ্যা নয়, কারণ কিউ কিউ উভয় কি সংখ্যা বলছিলাম আমরা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক, যেখানে কিউর মানটা একের চাইতে কি বড়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 7 কিউ এবং পি স্কয়ার বাই কিউ কি হতে পারে না, সমান হতে পারে না, অর্থাৎ 7 কিউ নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ। সুতরাং 7 এর মান পি বাই কিউ আকারের কোন সংখ্যায় হতে পারে না, অর্থাৎ √7 নট ইকুয়াল টু কি, পি বাই কিউ। সুতরাং √7 মূলদ সংখ্যা নয়, তার মানে এটা মূলদ সংখ্যা না হলে কি হবে, অমূলদ সংখ্যা, যেটা আমরা কি করলাম, প্রমাণ করলাম। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে √10 একটি অমূলদ সংখ্যা। তাহলে দেখো শুরুতে আমরা ধরে নিব কি, √10 মূলদ সংখ্যা হয়, তবে এটা লিখতে হবে না। তাহলে √10 কে আমরা কি লিখলাম, √10 একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা। যেহেতু √10 মূলদ সংখ্যা, তাহলে সেটাকে আমরা পি বাই কিউ আকারে কি করতে পারি, প্রকাশ করতে পারি, যেখানে কিউ কিউ উভয় কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক, অর্থাৎ কিউর মানটা একের চাইতে কি হবে, বড় হবে। এবার আমরা কি করব, উভয় পাশে বর্গ করব। তাহলে বর্গ করলে স্কয়ার রুটে কাটা যায়, এখানে থাকে কত, এখানে থাকে 10, আর এখানে যদি আমরা বর্গ করি, এই পাশে যদি বর্গ করি তাহলে পাচ্ছি পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এবার আমরা উভয় পক্ষে কিউ দ্বারা কি করব, গুণ করব। এখন আমি যদি উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করি, তাহলে tan কে কিউ দ্বারা গুণ করলে এখানে পাচ্ছি আমরা কত, tan কিউ। আর পি স্কয়ার বাই কিউ স্কয়ার, এটাকে যদি আমরা কত দ্বারা গুণ করি, কিউ দ্বারা গুণ করি, এই কিউ আর এই কিউ স্কয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে কত, পি স্কয়ার বাই কিউ। ঠিক আছে, তাহলে স্পষ্টত এখানে tan কিউ কি সংখ্যা, tan কিউটা পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ এটা পূর্ণ সংখ্যা নয়, কারণ কিউ কিউ উভয় কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এরা হচ্ছে পরস্পর সহমৌলিক, যেখানে কিউর মানটা একের চাইতে বড়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি tan কিউ এবং পি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না, তাহলে এই দুটো সমান না, অর্থাৎ tan কিউ নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কি কিউ। এরপর দেখো, সুতরাং √10 এর মান পি বাই কিউ আকারের কোন সংখ্যায় হতে পারে না, অর্থাৎ √10 নট ইকুয়াল টু পি বাই কি কিউ। সুতরাং √10 মূলদ সংখ্যা নয়, তার মানে হচ্ছে √10টা হচ্ছে অমূলদ সংখ্যা। এটা আমরা এভাবে কি করতে পারি, প্রমাণ করতে পারি। তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে এগুলো ইনশাআল্লাহ তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এবার আমরা 10 নাম্বার প্রশ্নগুলো লক্ষ্য করি। 10 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, দেখো 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে কত কত বলা হয়েছে, এখানে বলা হয়েছে 0.31, আরেকটা বলা হয়েছে 0.12। তাহলে এখানে কোন সংখ্যাটা বড়, এখানে এই যে এটার দশমাংশটা 3 আর এটার দশমাংশটা কত, এটার দশমাংশটা হচ্ছে 1। যেহেতু এটার দশমাংশ বড়, সুতরাং এটাই বড় আর এটাই ছোট। তাহলে আমরা কি করব, আমরা ছোটটার থেকে বড় দুইটা কি নিব, সংখ্যা ধরে নিব, ছোটটার চাইতে বড় হয়, কিন্তু বড় যেটা আছে এটার চাইতে কি হইতে হবে, তোমাকে ছোট হইতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা কি করবা, এখানে জাস্ট একটা কাজ করবা, দেখো
1 দিছো, এখানে 2 এর পরিবর্তে তুমি 3 লিখে দাও, তাহলে 3 লিখে তুমি তোমার ইচ্ছা মতো এবার সংখ্যা বসাও, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু এটার চাইতে বড় হয়ে যাবে, কিন্তু এটার চাইতে কি হবে, ছোট হবে। এরপর আরো একটা সংখ্যা লিখো তুমি, যদি ডট ডট দিয়ে দাও, এখানে তুমি আরো একটা সংখ্যা লিখতে পারো, ধরো আমি লিখলাম 0.14 দিয়ে দিছি, ঠিক আছে, এটাও কিন্তু কার চাইতে বড় হয়ে গেছে, আমি যদি ডট ডট দিই এটাও 0.12 এর চাইতে বড়, কিন্তু 0.31 এর চাইতে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তাহলে আমরা দেখো কিভাবে সমাধান করলাম, মনে করি এ সমান আমরা লিখলাম 0.1250500 ডট ডট, ঠিক আছে, এখানে আমরা সহস্রাংশটা কি করে দিছি, পরিবর্তন করে দিছি, ঠিক আছে, এবং অপর সংখ্যা b সমানও আমরা লিখলাম 0.12, এখানে দিছি আমরা 5, তাহলে এটার চাইতে বড় লিখতে হলে তোমাকে এই অঙ্কটা কি করতে হবে, এটার চাইতে বড় লিখতে হবে, তাহলে এখানে ছিল 5, এখানে দিয়ে দিছি কত 7, ঠিক আছে, তাহলে এটা কিন্তু এর চাইতে বড়, কিন্তু এই দুইটা মান কার চাইতে ছোট, 0.31 এর চাইতে ছোট, ঠিক আছে, তাহলে স্পষ্টত a ও b বাস্তব সংখ্যা হবে, উভয় অর্থাৎ বাস্তব সংখ্যা এবং উভয় কার থেকে বড়, 0.12 অপেক্ষা বড় এবং 0.31 অপেক্ষা ছোট, ঠিক আছে, তাহলে অর্থাৎ 0.12 লেস দেন 0.1250500 ডট ডট, আবার কিন্তু এটা কার চাইতে ছোট, 0.31 এর চাইতে ছোট। একইভাবে আমরা লিখতে পারি 0.12 এটা লেস দেন কার চাইতে ছোট, এটা 0.1270700 ডট ডট, আবার এটা কিন্তু কার চাইতে ছোট, আবার এটা কিন্তু 0.31 এর চাইতে ছোট। তাহলে আবার a ও b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যেহেতু a ও b কে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, কারণ a ও b এর পরের অঙ্কগুলো কিন্তু এখানে চলতেছে, ঠিক আছে, তাহলে এটা অসীম পর্যন্ত বিস্তৃত, তাহলে এটাকে আমরা p বাই q আকারে প্রকাশ করতে পারবো না, যেহেতু a ও b কে আমরা p বাই q আকারে প্রকাশ করতে পারবো না, সেজন্য a ও b দুটি কি সংখ্যা, দুটি নির্ণেয় অমূলদ সংখ্যা। এরপর খ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 1/√2 এবং √2 এর মধ্যে মূলদ একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 1/√2 সমান সমান ক্যালকুলেটরে এগুলো তুমি তুললেই মানগুলো চলে আসবে, 1/√2 সমান সমান দিলে কত আসে, 0.0707167 ডট ডট, ঠিক আছে, এটা কিন্তু চলতেছে। এরপর √2টা দেখো, √2 মানটা হচ্ছে 1.414235 ডট ডট, ঠিক আছে, এবার এই দুইটা সংখ্যার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, একটা হচ্ছে কত 1/√2 আর একটা হচ্ছে √2, এই দুইটার মান আমরা বের করলাম, বের করার পর দেখতেছি এখানে দশমিকের আগে আছে কত 0, আর এখানে দশমিকের আগে আছে কত 1, তাহলে যেহেতু এটার আগে 1 আছে দশমিকের আগে, তাহলে এই সংখ্যাটা কিন্তু বড়, তাহলে আমরা বড় পাচ্ছি কাকে, আমরা বড় পাচ্ছি √2 কে, তাহলে আমরা √2 কে বড় পাচ্ছি কার চাইতে, 1/√2 এর চাইতে বড়, তাহলে এখানে যেহেতু √2টা বড়, তাহলে আমাকে এমন দুটো সংখ্যা লিখতে হবে যেগুলো কার চাইতে কি হবে, যেগুলো √2 এর চাইতে ছোট কিন্তু 1/√2 এর চাইতে কি হবে, বড় হবে। তাহলে আমরা a সমান লিখলাম কত, a সমান লিখলাম 1.2, তাহলে আমরা লিখলাম 1.2, এই 1.2টা কিন্তু 1/√2 এর যে মানটা পাইছি সেটার চাইতে বড়, ঠিক আছে, কিন্তু 1.4 এর চাইতে কি ছোট, কারণ এখানে দশমাংশটা হচ্ছে 2 কিন্তু এখানে দশমাংশটা হচ্ছে তোমার কত 4, তাহলে যেহেতু এটার দশমাংশ ছোট তাহলে এটার দশমাংশ বড়, তাহলে √2 এর মানটা বড়। এখানে যেহেতু আমরা ডট ডট দিই নাই, সেজন্য আমরা এর মানটাকে কি আকারে প্রকাশ করতে পারি, p বাই q আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমরা কত লিখলাম 1/1.2, তাহলে 1.2টাকে আমরা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে এখানে দশমিকের জন্য আমরা 1 দিব, দশমিকের পর একটা সংখ্যা আছে অর্থাৎ একটা অঙ্ক আছে, একটা শূন্য দিব, তাহলে দশমিকটা উঠে গেছে, তাহলে এটা হয়ে যাবে কত 12/10, এটাকে কাটাছিটা করলে আমরা পেয়ে যাচ্ছি 6/5, ঠিক আছে, তাহলে এটা কি সংখ্যা, এটা হচ্ছে একটা তোমার মূলদ সংখ্যা। এরপরে b এর মানটা লিখলাম, আমরা b এর মানটা এটার চাইতে বড় লিখছি বাট এটার চাইতে ছোট লিখছি, দেখো এখানে আমরা 1 পয়েন্ট লিখছি, এরপর লিখছি কত 0, এখানে ছিল কত 4, এখানে আছে 0, তার মানে অবভিয়াসলি এই মানটা √2 এর চাইতে ছোট, কিন্তু কার চাইতে বড়, কিন্তু এখানে 0.70 অর্থাৎ 1/√2 এর মানের চাইতে কি বড়, তাহলে স্পষ্টত এখানে a ও b দুটি কি সংখ্যা, বাস্তব সংখ্যা, এবং উভয় 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা কি ছোট, অর্থাৎ 1/√2 লেস দেন 6/5 লেস দেন √2, অর্থাৎ 1/√2টা 5/6 এর চাইতে ছোট, আবার 5/6টা কিন্তু কার চাইতে ছোট, √2 এর চাইতে ছোট, এবং 1/√2 লেস দেন 1.02002300 ডট ডট, এই মানটা 1/√2 এর চাইতে বড়। আবার
এই মানটা কিন্তু রুট টুর চাইতে কি ছোট। যেহেতু একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেজন্য আমরা বলতে পারবো একটি কি সংখ্যা, একটি মূলদ সংখ্যা। কিন্তু বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেজন্য বিটা হবে তোমার কি সংখ্যা, বিটা হবে একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এ ও বি এর মধ্যে নির্ণয় সংখ্যার মধ্যে এটা হচ্ছে মূলদ সংখ্যা আর বিটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে তুমি এখান থেকে তুমি মূলদ সংখ্যা যে আমরা লিখলাম এখান থেকে আমি চাইলে লিখতে পারি কত, এখানে ছিল অর্থাৎ রুট টুর মানটা ছিল কত, রুট টুর মানটা ছিল 1.414213 ডট ডট। ঠিক আছে, এটা কার মান, এটা হচ্ছে রুট টুর মান। তাহলে এখান থেকে আমি যদি মূলদ সংখ্যা লিখতে চাই আমি অগণিত মূলদ সংখ্যা লিখতে পারবো। কেমনে দেখো, এখানে আমি লিখলাম 1.2, এটাও একটা মূলদ সংখ্যা। আমি যদি চাই 1.3, এটাও মূলদ সংখ্যা। আমি যদি চাই 1.21, এটাও কিন্তু মূলদ সংখ্যা। অর্থাৎ ডট ডট যদি না দাও তুমি, সেগুলো কি সংখ্যা হয়ে যাবে, মূলদ সংখ্যা হয়ে যাবে। কিন্তু তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে সংখ্যাটা তোমার কি ছোট, সেই সংখ্যার থেকে তোমাকে ছোট লিখতে হবে। আবার যে সংখ্যাটা তোমার কি যে সংখ্যাটা তোমার ছোট, সেই সংখ্যা অপেক্ষা তুমি যে সংখ্যাটা লিখবে সেটা হবে বড়। কিন্তু তোমার এখানে যে সংখ্যাটা থাকবে বড় সংখ্যাটা, সেটার চাইতে ছোট হইতে হবে। অর্থাৎ ছোটটার চাইতে তুমি বড় লিখবা, আবার বড়টার থেকে কি হইতে হবে, ওই সংখ্যাগুলো ছোট হইতে হবে। মূলদ সংখ্যা লিখতে গেলে তুমি ডট ডট দিবে না, আর মূলদ সংখ্যা লিখতে গেলে তুমি ডট ডট দিয়ে দিবা। তাহলে তোমরা এই প্রশ্নগুলো সহজে কি করতে পারবা, সমাধান করতে পারবা। তোমরা যারা এই পর্বটি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।